নেতানিয়াহু বাংকারে হিজবুল্লাহ ড্রোন আকাশে, ইসরায়েলের মাথায় বাজ। ড্রোনের শব্দ শুনেই দৌড়, বাংকারে আশ্রয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যে মানুষটা নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নেতা ভাবেন, তিনি সেদিন উত্তর সীমান্তের স্লোমি শহরে সফর করতে গিয়ে হিজবুল্লাহ ড্রোনের কাছ থেকে পালিয়ে বাঁচলেন। ইরানের ছায়ায় বেড়ে ওঠা হিজবুল্লাহ এখন এতটাই শক্তিশালী যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানও তাদের নিশানার বাইরে নয়। যেদিন নেতানিয়াহু বাংকারে ঢুকলেন, স্লোমি ইসরায়েলের উত্তর সীমান্তের একটি ছোট্ট শহর, লেবানন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। নেতানিয়াহু সেদিন সামরিক পরিদর্শনে গিয়েছিলেন সৈন্যদের মনোবল বাড়াতে, ক্যামেরার সামনে বীরত্বের ভাষণ দিতে। কিন্তু বিধি বাম। হঠাৎ বেজে উঠল সাইরেন। আকাশে হিজবুল্লাহ ড্রোন, নিরাপত্তা রক্ষীরা মুহূর্তের মধ্যে নেতানিয়াহুকে টেনে নিয়ে ঢুকিয়ে দিল বাংকারে। সফর বাধাগ্রস্ত, কার্যক্রম স্থগিত, আর ইসরায়েলের গণমাধ্যমে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমে এই ঘটনাকে বলেছে ইসরায়েলের নিরাপত্তার বড় ব্যর্থতা। কারণ শুধু প্রধানমন্ত্রী নন, একই সময়ে আরেকটি হিজবুল্লাহ ড্রোন তাক করেছিল আইডিএফ এর উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলোর গাড়িকে। দক্ষিণ লেবাননে মাঠ পরিদর্শনে থাকা মিলোর কনভয় থেকে ড্রোনটি বিস্ফোরিত হয়েছে মাত্র কয়েক মুহূর্ত পর, অর্থাৎ চুলের ব্যবধানে বেঁচে গেছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডার। এটা কাকতালীয় নয়, হিজবুল্লাহ একই দিনে দুটো শীর্ষ লক্ষ্যবস্তুকে একসঙ্গে ধাওয়া করেছে। এই ক্ষমতা ও পরিকল্পনা দেখে শিউরে উঠছেন ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরাও। আয়রন ডোম এখন লোহার খাঁচা। ইসরায়েলের সামরিক অহংকারের সবচেয়ে বড় প্রতীক ছিল আয়রন ডোম, বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারে হাজারে রকেট আটকে দেওয়ার রেকর্ড। কিন্তু হিজবুল্লাহ এবার সেই অহংকারের মূলে কুঠারাঘাত করেছে। এক মাসে 5টি আয়রন ডোম ইউনিট ধ্বংস, মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য এটি। আগে হিজবুল্লাহ রকেট ছুটত, আয়রন ডোম আটকাত, কিন্তু এবার কৌশল বদলেছে পুরোপুরি। রকেট ঠেকানোর যন্ত্রকেই ধ্বংস করো। লয়টারিং মিউনিশন আর প্রেসিশন গাইডেড ড্রোন দিয়ে আগে চিহ্নিত করো আয়রন ডোমের রাডার ও লঞ্চার, তারপর নিখুঁত আঘাতে গুড়িয়ে দাও। কমান্ডার মিলো নিজেই স্বীকার করেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের প্রত্যাশার চেয়ে দ্রুততায় নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করে নিয়েছে। এখন পর্যন্ত লেবানন অভিযানে 1243 জন ইসরায়েলি সৈনিক আহত হয়েছেন। এই সংখ্যা বলছে উত্তর সীমান্তে যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। ইরানের বড় দাবা চাল। এই পুরো যুদ্ধচিত্রের পেছনে যার হাত, তিনি তেহরানে বসে আছেন। ইরান এবার একটি মাস্টার স্ট্রোক খেলেছে, হিজবুল্লাহ রণাঙ্গনকে সরাসরি যুক্ত করে দিয়েছে নিজের পারমাণবিক আলোচনার সঙ্গে। মানে আমেরিকার সাথে যে কোনো বড় চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি আনতে হবে, এক টেবিলে সব হিসাব চুকাতে হবে। এই কৌশলে ইরান একসঙ্গে 3টি ফ্রন্টে চাপ তৈরি করছে, হিজবুল্লাহ দিয়ে ইসরায়েলকে, মিসাইল দিয়ে মার্কিন ঘাঁটিকে, আর কূটনৈতিক শর্ত দিয়ে ওয়াশিংটনকে। শত্রুকে 3 দিক থেকে ঘিরে ধরার এই কৌশল রণনীতির পাঠ্যপুস্তকেও বিরল। একসময় ইসরায়েল ভাবত হিজবুল্লাহ তার আঙিনায় আসার সাহস পাবে না। নেতানিয়াহু ভাবতেন তিনি অপ্রতিরোধ্য। আয়রন ডোমকে অভৃত্য মনে করত তেল আবিব। সেই সব ধারণার কবর খুঁড়ছে হিজবুল্লাহ ড্রোন, আর সেই ড্রোনের পথ দেখাচ্ছে তেহরান। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেজ শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মোহরা নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট না পায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেজ শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই, প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই নিয়ন্ত্রণে থাকে, তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে?
গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল তাতে বড়সড় চিড় ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড় যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে, তারা বুঝেছে আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো, চোখে শান্ত কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনায় রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে কালো মেঘ, কিন্তু এবার ঝড়টা যেন অন্যরকম, নিঃশব্দ, অদৃশ্য আর অনেক বেশি হিসেবে। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি নতুন সশস্ত্র ফ্রন্ট খুলে এমন এক খেলা শুরু করতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে? তেহরান যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে, গুটি নড়ছে ধীরে, কিন্তু লক্ষ্য সরাসরি রাজা। ইয়েমেনের হুথিদের একটা সময়ে অনেকেই স্থানীয় বিদ্রোহী ভেবেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে সেই ছোট আগুনই আজ আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি ঠিক সেই পথেই হাঁটছে? নতুন আরেকটি প্রক্সি শক্তি, নতুন এক অদৃশ্য বাহিনী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেখানে সরাসরি শক্তি প্রদর্শনে বিশ্বাসী, ইরান সেখানে খেলছে দীর্ঘমেয়াদী খেলা। তারা জানে একটি সরাসরি যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই না, বরং অর্থনীতি, কূটনীতি আর জনমতের লড়াইও। তাই তারা বেছে নিয়েছে অন্য রাস্তা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া সরাসরি বলেছেন, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র, নতুন কৌশল। এই তিনটি শব্দই এখন পুরো অঞ্চলের জন্য অ্যালার্ম বেল। কিন্তু এই নতুন বলতে আসলে কি বোঝাচ্ছে তেহরান? প্রথমত, প্রক্সি নেটওয়ার্কের বিস্তার। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন শক্তির জাল বুনেছে যেগুলো একদিকে স্থানীয়, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের সঙ্গে সংযুক্ত। এটা যেন মাকড়সার জাল, এক প্রান্তে টান দিলেই অন্য প্রান্ত কেঁপে ওঠে। দ্বিতীয়ত, অস্ত্রের বিবর্তন। সাম্প্রতিক যুদ্ধে শুধু মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়েই ইসরায়েলি স্থাপনাগুলোকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। এখন তারা বলছে এটা ছিল কেবল শুরু। রাশিয়ার সহায়তায় উন্নত মিসাইল প্রযুক্তি, দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা আর নতুন প্রজন্মের ড্রোন, সব মিলিয়ে ইরান যেন নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজিয়েছে। তৃতীয়ত, পারমাণবিক ছায়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 90% উন্নীত করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যদি আগ্রাসন বাড়ে তাহলে তারা সেই পথেই হাঁটতে পারে। এটা ঠিক যেন পিঠ দেয়ালে ঠেকে গেলে বাঘও থেমে থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানির প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়, আর সেই পথ এখন ইরানের প্রভাবের মধ্যে। মানে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে না, তেল দিয়েও লড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংকটের সমাধান খুঁজতে চীনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ফল খালি হাতে ফেরা। এটা যেন ঢাকঢোল পিটিয়ে যাওয়া আর নিঃশব্দে ফিরে আসা। এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে এই সামনে এনে দিয়েছে। অন্যদিকে ইরান সময়টাকে কাজে লাগিয়েছে নিখুঁতভাবে। যুদ্ধবিরতির সময়টাকে তারা ব্যবহার করেছে পুনর্গঠনের জন্য। নতুন কৌশল, নতুন পরিকল্পনা, নতুন প্রস্তুতি। এখন তারা শুধু প্রতিরোধ করছে না, তারা প্রস্তুত আক্রমণের জন্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে এক নতুন জাল তৈরি করেছে। মানে যুদ্ধ শুরু হলে সেটা হবে চারদিক থেকে চাপের খেলা। ইরান একা লড়বে না, তার নেটওয়ার্কে হবে আসল শক্তি। আর এই জায়গাতেই বদলে যাচ্ছে খেলার নিয়ম।
আগে যুদ্ধ মানে ছিল দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ। এখন যুদ্ধ মানে একটি দেশের বিরুদ্ধে একাধিক অদৃশ্য শক্তির একযোগে আঘাত। এই নতুন বাস্তবতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ অনেক বড়। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে। ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবারও হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। 90% মানে অস্ত্রগ্রে, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সেই অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। গত 8 বছরে প্রায় 11,000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে, ইরানের কাছে এখন প্রায় 441 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়েরই দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন, পুরোটা না পড়েই। অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সামরিক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই, তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন, যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইর কণ্ঠে, আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে, লড়ব। এই বাক্যে কোনো আস্ফালন নেই। এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। IAEA বলছে, সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন, তেহরানে শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি। যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত। আকাশে আবার যুদ্ধের দামামা। ইরানকে এবার ইউরোপ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধের মেঘ কখনো থামে না, কখনো শুধু দিক বদলায়, আর সেই মেঘই এখন ঘন হচ্ছে ইউরোপের আকাশে। মধ্যপ্রাচ্যের আগুন কি এবার ইউরোপের দরজায় এসে কড়া নাড়ছে? ব্রাসেলস যখন হিসাব কষছে আতঙ্কের, তখন তেহরান দাঁড়িয়ে আছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাসে। ইতিহাসের পাতায় নতুন প্রশ্ন, ইরানকে এবার যুদ্ধকে সীমান্তের বাইরে নিয়ে যেতে প্রস্তুত? একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পুনরায় শুরুর ইঙ্গিত, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বাড়তে থাকা অস্বস্তি। সব মিলিয়ে যেন কূটনীতিক টেবিল উল্টে পড়ার উপক্রম। ইউরোপীয় কর্মকর্তারা এখন প্রকাশ্যে স্বীকার করছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এর নেটওয়ার্ক নাকি ইউরোপ জুড়ে সক্রিয়। আর এই স্বীকারোক্তি ব্রাসেলসকে ঠেলে দিয়েছে এক অজানা দুশ্চিন্তার গহ্বরে। ইউরোপীয় পার্লামেন্টে আলোচনার সময় আইন প্রণেতা হান্না নিউম্যান সতর্ক করেন, ইরানের স্লিপার নেটওয়ার্ক এখনও পুরোপুরি ভাঙা হয়নি। তার ভাষায়, ঝড় থেমে যায়নি, শুধু দিগন্তে অপেক্ষা করছে।
এই মন্তব্যের পর থেকেই ইউরোপের নিরাপত্তা মহলে শুরু হয় নতুন চাপা উত্তেজনা, কারণ ইরানকে এখন আর শুধু মধ্যপ্রাচ্যের শক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং এক এক্সট্রা রিজিওনাল রিয়ালিটি হিসেবে। জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা পর্যন্ত সতর্ক করেছে, যুদ্ধ পরিস্থিতি আরও বাড়লে ইরান ইউরোপে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারে, বিশেষ করে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠান এবং ইরানি বিরোধীদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যি আগুন নিয়ে খেলছে, নাকি তারা শুধু প্রতিরোধের ভাষা বলছে? তেহরানের পক্ষ থেকে আসা বার্তা অবশ্য একেবারে স্পষ্ট এবং তাতে কোনো দ্বিধা নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আবারও আক্রমণ শুরু হয় তাহলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে তার বাইরে। একটি বাক্যে তারা যেন পুরো কূটনৈতিক মানচিত্র উল্টে দিয়েছে। যুদ্ধকে আমরা এবার আঞ্চলিক রাখবো না। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক কঠিন বার্তা। ইরান যেন বলছে, যুদ্ধ যদি দরজায় আসে তাহলে আমরা তাকে শুধু দরজায় থামাবো না। ইউরোপ যখন এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করছে, তখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনা নিয়েও নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। আর এই স্থগিতাদেশের পেছনে মূল কারণ সম্ভাব্য ভয়ঙ্কর প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, উপসাগরীয় স্থিতিশীলতা সবকিছুই এক বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে, আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকত ইরানের পাল্টা আঘাত। ইরান অবশ্য এই পুরো পরিস্থিতিকে দেখছে ভিন্ন চোখে। তাদের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে এসেছে কারণ তারা ইরানের শক্ত প্রতিক্রিয়ার ভয় পেয়েছে। ইরানের এই আইন প্রণেতা স্পষ্ট ভাষায় বলেন, শক্তিই একমাত্র ভাষা যা ওয়াশিংটন বোঝে, আর সেই ভাষায় ইরান কথা বলার জন্য প্রস্তুত। ইউরোপের ভেতরে এখন দ্বিধা, একদিকে নিরাপত্তার আশঙ্কা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। ইরানকে থামাতে গিয়ে কি নতুন যুদ্ধের দরজা খুলে যাবে? আমেরিকার বুকে কাঁপন ধরালো ইরানের মিসাইল। মার্কিন এয়ার ডিফেন্স এখন রীতিমতো কাগজের বাঘ। পারস্য উপসাগরের বুকে এখন নতুন সমীকরণ লেখা হচ্ছে। যে যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ঘুরিয়ে এসেছে, সেই মার্কিন মোরালের সামরিক দম্ভ আজ ধুলোয় লুটিয়ে পড়ছে। ইরানের মিসাইলের সামনে যুক্তরাষ্ট্রের বহু কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম যেন অন্ধ। 20টি ঘাঁটি ধুলোয়, মার্কিন সামরিক অহংকারে বজ্রপাত। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের আঘাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি মাটিতে মিশে গেছে। শুধু সংখ্যাটা নয়, এর ভেতরের অর্থটা বুঝতে হবে। এগুলো কোনো সাধারণ সামরিক চৌকি নয়, এগুলো ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মেরুদণ্ড। কুয়েতে অবস্থিত মার্কিন বিশেষ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ও কামিকাজে ড্রোন আছড়ে পড়ে। এই হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কুয়েত সরকার নিজের আকাশসীমায় বাণিজ্যিক বিমান চলাচল সাময়িক বন্ধ করে দিতে বাধ্য হয়। একজন নিহত, বহুজন আহত। এর পরপরই বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তরেও আঘাত হানে তেহরান। মার্কিন প্রশাসন এসব ঘাঁটিতে তাদের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রেখেছিল, কিন্তু ইরানের মিসাইল সেসব প্রতিরক্ষা প্রাচীরকে যেন বাঁশের বেড়ার মতো ভেঙে ঢুকে পড়েছে। কোন জাদুতে এয়ার ডিফেন্স ফাঁকি দিচ্ছে ইরান? প্রশ্নটা এখন পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের মিসাইলে এমন কি আছে যা মার্কিন রাডারের চোখে ধুলো দিতে পারে? মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই সাফল্যের পেছনে কলকাঠি নাড়ছে চীন ও রাশিয়া। মস্কো ও বেইজিং ইরানকে স্যাটেলাইট থেকে সংগ্রহ করা নিখুঁত তথ্য সরবরাহ করেছে, যার ফলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে অস্ত্রের নলের সামনে রেখে এক চুলও না সরে টার্গেট করতে পেরেছে তেহরান। কিন্তু শুধু বাইরের সাহায্যেই এত বড় সাফল্য আসে না। বিশ্লেষকরা বলছেন, ইরান বহু বছর ধরে পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিয়ে নিরলস গবেষণা চালিয়ে এসেছে। কোন ঘাঁটিতে কোন দিক থেকে দুর্বলতা আছে, কোন সময়ে রাডার কভারেজে ফাঁক তৈরি হয়, এই সমস্ত তথ্য গভীর ধৈর্য ধরে বিশ্লেষণ করেছে ইরানের সামরিক বিশেষজ্ঞরা। দীর্ঘ প্রস্তুতির এই ফসলই এখন ঘরে তুলছে তেহরান। পারমাণবিক ছায়ায় মধ্যপ্রাচ্য, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ। এই সামরিক সাফল্যের সঙ্গে যোগ হয়েছে আরও একটি ভয়াবহ সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে ফেলেছেন, মাত্র 9 মাস আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারত ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলে দিয়েছেন, ইরান পারমাণবিক শক্তিধর হলে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বই হুমকিতে পড়বে।
যদিও ইরান তাদের পুরনো সুর বদলায়নি। তেহরানের দাবি, সমৃদ্ধ ইউরেনিয়াম কেবল বেসামরিক উন্নয়নের জন্যই ব্যবহার করছে। কিন্তু কথায় বলে, ধোঁয়া উঠলে আগুন থাকে, আর সেই ধোঁয়া দেখেই পশ্চিমা বিশ্ব এখন উদ্বিগ্ন। পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্ষমতার যে মানচিত্র দশকের পর দশক ধরে আঁকা ছিল, সেটা আজ আমূল বদলে যাচ্ছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে একের পর এক টার্গেট করে ইরান প্রমাণ করে দিয়েছে, শুধু পারমাণবিক শক্তি নয়, প্রচলিত সামরিক শক্তিতেও তারা এখন এই অঞ্চলে একটা নতুন ভারসাম্য তৈরি করে ফেলেছে। আগুনের সামনে দাঁড়িয়ে ইরান, এবার যুদ্ধ শুরু হলে ছড়াবে, সীমান্ত ছাড়িয়ে যাবে। আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান যখন পারস্য উপসাগরের আকাশ কাঁপাচ্ছে, তখন তেহরানের এক বৃদ্ধ কিন্তু অটল মানুষ মাইক্রোফোনের সামনে বললেন মাত্র একটি বাক্য: এবারের যুদ্ধ আঞ্চলিক থাকবে না। ট্রাম্প ভাবছেন ইরান শেষ, নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, নেতারা নেই। হোয়াইট হাউসের মাইক্রোফোনে দাঁড়িয়ে তিনি বললেন তারা আলোচনার জন্য মরিয়া। কিন্তু মোস্তফা খামেনি বললেন উল্টো কথা। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান কখনো আত্মসমর্পণ করেনি, করবেও না। তার ভাষায়, আমাদের ইতিহাস ও সভ্যতা এটাই বলে, হাজার বছরের পারস্য সভ্যতা যাদের শিরায় বইছে, তারা হুমকিতে মাথা নত করে না। এই বার্তাটাই দিলেন তিনি। হরমুজ প্রণালী, এই সরু জলপথ দিয়ে প্রতিদিন যায় পৃথিবীর প্রায় 20% তেল ও গ্যাস। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক, সবার তেল এই পথে বের হয়। ইরান বহু আগেই ঠিক করে রেখেছে, যুদ্ধ হলে এই গলা টিপে ধরবে সে। হরমুজ বন্ধ মানে বিশ্বের তেলের দাম রাতারাতি আকাশ ছুঁবে। ইউরোপ, এশিয়া, আমেরিকা কেউ বাদ যাবে না। পেট্রোলের দাম চড়বে, মালবাহী জাহাজ থামবে, অর্থনীতি টলমল করবে। এটাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধ করতে হয় না, শুধু একটি প্রণালীর মুখ আটকে দিতে হয়। আর এই কারণেই ট্রাম্পের উপসাগরীয় মিত্ররা রাতের ঘুম হারিয়েছেন। ইউরেনিয়াম যে তাস ছাড়বে না তেহরান। আলোচনা টেবিলে ট্রাম্প চাইছেন একটাই জিনিস, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। ওয়াশিংটনের দাবি, এই মজুদ থাকলেই পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা থাকে। কিন্তু তেহরান বলছে না। ইরানের হিসেব সহজ, এই মজুদ তাদের শেষ দর কষাকষির হাতিয়ার। এটা ছেড়ে দিলে টেবিলে আর কিছুই থাকবে না। তাই তারা বাজি ধরেছে সময়ের উপর। ট্রাম্প কি সত্যিই আরেকটি দীর্ঘ যুদ্ধে ঝুঁকি নেবেন? সেই যুদ্ধ যেটায় সৌদি আরবের তেলক্ষেত্র পুড়বে, দুবাইয়ের আকাশচুম্বী ভবনে কাঁপন ধরবে। 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধে 8 বছর ধরে লক্ষাধিক মানুষ মারা গেছে। ইরাক জিততে পারেনি, সাদ্দামের পেছনে পশ্চিমা মদদ ছিল, তবু ইরান ভাঙেনি। এই জাতির হাড়ে হাড়ে মিশে আছে প্রতিরোধের সংস্কৃতি। হাজার বছরের পারস্য সাম্রাজ্যের উত্তরসূরিরা এত সহজে মাথা নোয়ায় না। খামেনি যখন বললেন যুদ্ধ ট্রান্স রিজিওনাল হবে, তখন কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন উঠল, তিনি ঠিক কি বোঝাতে চাইলেন? হিজবুল্লাহ লেবাননে, হামাস গাজায়, হুথিরা ইয়েমেনে, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া, এরা সবাই ইরানের তৈরি করা একটি জাল, প্রতিরোধের লক্ষ্য। একটা দেশে আঘাত লাগলে পুরো জাল কাঁপে। তার মানে যুদ্ধ শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলের রকেট পড়বে, উপসাগরীয় দেশে ড্রোন হামলা হবে, লোহিত সাগরে জাহাজ আটকাবে হুথিরা, বিশ্বের সরবরাহ শৃঙ্খল আরও একবার ঢলে উঠবে। এই চিত্র আঁকলেই বোঝা যায় কেন ট্রাম্পের উপসাগরীয় মিত্ররা চাইছেন আলোচনা, যুদ্ধ নয়। ট্রাম্প জিতেছেন কিছু, খামেনিও হারেননি সব। ইরানের সামরিক শক্তি কমেছে, কিন্তু তাদের কৌশলগত অবস্থান এখনো শক্ত। হরমুজ প্রণালী এখনো তাদের হাতের মুঠো। ইউরেনিয়াম মজুদ এখনো টেবিলে আছে, আর খামেনির সেই সতর্কবার্তা এখনো বাতাসে ভাসছে। পেন্টাগনের পরিকল্পনা টেবিলে নতুন অভিযানের মানচিত্র। ইসরায়েলের সামরিক মহলে চাপা উত্তেজনা। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানে আবারও নতুন করে বড় ধরনের হামলা চালানোর জন্য সবচেয়ে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের শুরুর দিকে এই হামলা শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মাস যায়নি, মার্কিন বোমায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধুলোয় মিশেছিল। বাইরে থেকে মনে হয়েছিল খেলা শেষ, কিন্তু যে লাউ সেই কদু। হরমুজ প্রণালী বারবার 33টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মধ্যে 30টি এরই মধ্যে আবার সচল হয়েছে। মার্কিন গোয়েন্দারা নিজেরাই স্বীকার করছেন, ইরান তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ সামাজিক মাধ্যমে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত, তারা বিস্মিত হবে। একথা ফাঁকা আওয়াজ নয়,
যে জাতি 40 বছর ধরে অবরোধের মধ্যে টিকে থেকেছে, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা পড়েও নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে, তাদের সহজে ভাঙার কথা নয়। ওয়াশিংটনের দুই মুখ। ট্রাম্পের উপদেষ্টারা এখন দুই মেরুতে। একদল চাইছেন আলোচনার পথ খোলা রাখতে, তারা ইরানকে রাজি করাতে চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে, যাতে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে দাবি করতে পারেন। অন্য দল চাইছেন আরও বোমা, আরও চাপ। পেন্টাগন ইতিমধ্যে পুরনো অপারেশন এপিক ফিউরির নতুন সংস্করণ তৈরি করে রেখেছে। নতুন নাম, পুরনো খেলা। 50,000-এর বেশি মার্কিন সেনা, 2টি বিমানবাহী রণতরী, 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার, সবই তৈরি। জেনারেল ড্যান কেন সিনেটে বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু হবে। আরও ভয়ঙ্কর পরিকল্পনা আছে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের মাটির গভীরে যে আছে, সেটা ধ্বংস করতে বিশেষ বাহিনী সরাসরি মাটিতে নামানোর কথা ভাবা হচ্ছে। মার্চ মাসেই সে উদ্দেশ্যে কয়েকশো বিশেষ কমান্ডো মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। খার্কিভ দ্বীপ দখলেরও পরিকল্পনা আছে, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। কিন্তু মার্কিন সামরিক কর্মকর্তারাই ফিসফিস করে বলছেন, এই পথে জয় সহজ না। ইরান প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবার। এই সমীকরণে একটা চুপচাপ খেলোয়াড় আছে, বেইজিং। হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে তার বড় অংশ চীনের ঘরে যায়। তেহরান চীনের কৌশলগত মিত্র। সাপের মাথা না কাটলে সাপ মরে না, এটা ট্রাম্পের বিশ্বাস। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে মুছে না দিলে তিনি সন্তুষ্ট নন। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে বড় শক্তির চূড়ান্ত বিজয় বলে কিছু হয় না। আফগানিস্তান মনে আছে, ইরাক মনে আছে। ইরান এখন কোণঠাসা, কিন্তু মরিয়া শত্রু সবচেয়ে বিপজ্জনক। হরমুজ প্রণালীর 30টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র চুপচাপ জেগে আছে। পরের গুলি কখন ছোটে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি প্রশ্ন। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা এর আগে জানিয়েছিলেন, মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানি শাসক গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করা, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সহ দেশটির তৈরি করা সমস্ত হুমকি দূর করা এবং ইরানি জনগণের জন্য বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। তবে গত মাসে হওয়া যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের ঘোষিত এই লক্ষ্যগুলোর কোনোটিই এখনও পূরণ হয়নি। বেইজিংয়ে ট্রাম্প নতজানু, নয়াদিল্লিতে তেহরানের মাথা উঁচু। যুদ্ধ শেষে নতুন দুনিয়ার নতুন হিসাব। ইতিহাস কখনো কখনো একই দিনে দুটো ছবি আঁকে, পাশাপাশি কিন্তু সম্পূর্ণ বিপরীত। একদিকে বেইজিং, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের মাটিতে, পাশে বড় বড় ব্যবসায়ী, রাজনীতিক জাঁকজমক আছে, কিন্তু ভেতরে ফাঁকা। শরীরের ভাষা বলছে এই সফর আত্মবিশ্বাসের নয়, বাধ্যবাধকতার। অন্যদিকে নয়াদিল্লি, ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মাথা উঁচু, কণ্ঠ দৃঢ়, বার্তা স্পষ্ট। ইরান নিজের শর্তে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি। দুটো ছবি, একটাই সত্য, 40 দিনের যুদ্ধের পর পৃথিবীর ক্ষমতার মানচিত্র বদলে গেছে। যে যুদ্ধ ইরানকে অপরাজয় প্রমাণ করল, 28 ফেব্রুয়ারি থেকে শুরু। আমেরিকা ও ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল ইরানের বুকে। পেন্টাগন ভেবেছিল দ্রুত, নিষ্পত্তিমূলক, পরিষ্কার জয়। তেহরান নতজানু হবে, নতুন মধ্যপ্রাচ্য গড়া যাবে। কিন্তু ইরান মাটি কামড়ে পড়ে রইল। 40 দিন ধরে বোমা সহ্য করেছে, ক্ষেপণাস্ত্র সহ্য করেছে, হরমুজ প্রণালী বন্ধ রেখে পুরো বিশ্বের জ্বালানি বাজারে কাঁপন ধরিয়েছে। শত্রুর একটিও কৌশলগত লক্ষ্য পূরণ হতে দেয়নি। 70 রাতের বেশি রাজপথে ছিল ইরানের জনগণ, ভয়ে নয়, প্রতিজ্ঞায়। প্রেস টিভির বিশ্লেষণ বলছে, এই সাফল্য শুধু ইরানের শত্রুদের চমকে দেয়নি, চমকে দিয়েছে মিত্রদেরও। রাশিয়া, চীন, যারা ইরানের পাশে থাকে, তারাও ভাবেনি তেহরান এতটা টিকে থাকতে পারবে, এতটা শক্তি দেখাতে পারবে। এই অপ্রত্যাশিত প্রতিরোধী ইরানকে বিশ্ব রাজনীতির স্বাধীন চলক বানিয়ে দিয়েছে। ট্রাম্প বেইজিংয়ে গিয়েছেন, কিন্তু এই সফর যা হওয়ার কথা ছিল তা আর নেই। তাইওয়ান নিয়ে চাপ দেওয়ার কথা ছিল, এখন সেই সাহস নেই। বাণিজ্য যুদ্ধে ছাড় আদায়ের কথা ছিল, এখন উল্টো ছাড় দেওয়ার আশঙ্কা। চীনের ওপর আধিপত্য দেখানোর সুযোগ ছিল, এখন সেটা স্বপ্ন মাত্র। কারণ ইরান যুদ্ধ আমেরিকার আসল দুর্বলতা ফাঁস করে দিয়েছে। প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড ইন্টারসেপ্টরের মজুদ তলানিতে। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিঃশেষ প্রায়। এগুলো বানাতে লাগে বছর, লাগে কোটি কোটি ডলার। এখন চীন যদি তাইওয়ানে হাত বাড়ায়, আমেরিকার হাতে দেওয়ার মতো কি আছে? তাইওয়ান জানে, জাপান জানে, দক্ষিণ কোরিয়া জানে, আর সবচেয়ে ভালো জানে বেইজিং। তাই এবার আলোচনা টেবিলে চীন বসেছে অন্যরকম ভূমিতে। দাবি দেওয়া এখন আর সীমাবদ্ধ নেই, কারণ আমেরিকার ঘাড়ে চেপে বসেছে ব্যর্থ যুদ্ধের বোঝা। মার্কিন বিশ্লেষকরা পর্যন্ত আশঙ্কা করছেন, ট্রাম্প হয়তো তাইওয়ানের সামরিক সহায়তা কমিয়ে আনবেন।
অকল্পনীয় ছাড় দিতে বাধ্য হবে। আমেরিকা এখন আর শর্ত দেওয়ার জায়গা নেই, শর্ত শুনতে বাধ্য হচ্ছে। আরাকচি নয়াদিল্লি প্রতীকের চেয়েও বড় বার্তা। ঠিক যখন ট্রাম্প বেইজিংয়ে কোণঠাসা, ঠিক তখনই নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে আরাকচি, পাশে উঠতি শক্তির প্রতিনিধিরা, যারা আমেরিকার একচেটিয়া দুনিয়াকে চ্যালেঞ্জ করছে। আরাকচির বক্তব্য একটাই, ইরান নিজের নীতি থেকে এক পাও সরেনি। যুদ্ধ হয়েছে, চাপ এসেছে, বোমা পড়েছে, তবু ইরান নিজের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করেনি। এই বার্তার তাৎপর্য বিশাল। বিশ্ব দেখছে একটি দেশ যাকে পরাশক্তি ঘিরে ধরেছিল, সে সম্মেলনে এসে বুক চিতিয়ে কথা বলছে, ভিক্ষা চাইছে না, মাথা নামাচ্ছে না। এই দৃশ্যটাই নতুন পৃথিবীর ঘোষণাপত্র। তেহরানের সবচেয়ে বড় শক্তি এটাই, সে চীনের মুখের দিকে তাকায়নি, রাশিয়ার কাঁধে ভর দেয়নি। নিজের সামরিক সক্ষমতা, নিজের জনগণের মনোবল, নিজের কৌশলগত বুদ্ধি, এই তিনটিকে পুঁজি করে লড়েছে।